দেখেন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে আমি জানি না আপনি রাখবেন কিনা বা আপনার এডিটিং টিম রাখবেন কিনা, এটা আপনার ব্যাপার। মালয়েশিয়াতে একটা বিয়ার ব্র্যান্ড নামানো হয়েছিল, বিয়ারটার নাম ভুলে গেছি। দিস ইজ স্পেশালি ডিজাইন ফর নন মুসলিম, হালাল বিয়ার, এটা আচ্ছা, বিয়ার হালাল, হালাল বিয়ার, রাইট। প্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব চমৎকার একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রলয় হাসান, স্বনামেই পরিচিত। নামটা খেয়াল করে দেখবেন, প্রলয়, যিনি প্রলয় ঘটিয়ে দেন। কোথায়? উনি মূলত লেখক বলতে নিজেকে ভালোবাসেন, কিন্তু লেখক সত্তাকে ছাড়িয়ে ওনার আরও অনেকগুলো পরিচয় ডালপালা মেলেছে। উনি একজন সিরিয়াস টাইপের গবেষক, মার্কেটিয়ার, উনি একজন ব্র্যান্ড প্রমোটার। আরেকটা বড় বিষয় নিয়ে উনি খুব কাজ করছেন, সেটা হচ্ছে হালাল মার্কেটিং এবং হালাল সংক্রান্ত যাবতীয় বিষয়াদি, যেটা আমাদের ধর্মীয় অনুভূতির সাথে সাংঘাতিকভাবে পজিটিভলি সম্পৃক্ত। আমি আজকে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। মূলত কথা বলবেন প্রলয়, আমরা শুনবো। আমার বিশ্বাস যে আজকের আলোচনা আপনাদেরকে ঋদ্ধ করবে, আপনাদেরকে অনেক নতুন বিষয় সম্পর্কে অবগত করবে। মিস্টার প্রলয়, থ্যাংক ইউ ভেরি মাচ আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই সম্মানিত বোধ করছি, অসংখ্য ধন্যবাদ ভাইজান। কেমন আছেন বলেন আপনি? না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাকে পেয়ে তো আমার খুব ভালো বোধ হচ্ছে। আমি প্রথমে যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা থাকে, হালাল মার্কেটিং, আমরা এতদিন হালাল মুরগি খেয়েছি, হালাল ইনকামের কথা জেনেছি, হালাল বিজনেসের কথা জেনেছি, কিন্তু হালাল মার্কেটিংয়ের এই বিষয়টা আপনি একেবারে প্রাতিষ্ঠানিক করেছেন। সেটা নিয়ে সুপ্রিয় দর্শক, প্রলয় হাসানের বই হালাল মার্কেটিং, এই হালাল মার্কেটিং সম্পর্কে আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো যে হোয়াট ইজ হালাল মার্কেটিং? আচ্ছা, এই বইটি আমার দ্বিতীয় বই ছিল, এটি বের হয়েছে 2022 সালে। তো প্রথমে আমার যে এই বইটা আছে, এই যে নন মার্কেটারদের জন্য মার্কেটিং, এই বইটা 2021 সালে আমি বের করেছি। এটি আমার লেখালেখির ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় বই। তো এই বইটা যখন আমি বের করেছিলাম, আমি নিজেও জানতাম না যে দেয়ার ইজ এ টার্ম কল্ড হালাল মার্কেটিং। এটা আমি জেনেছি এই করোনাকালীন সময়ে 2020 সালে, যেহেতু লকডাউনের সময় বাসায় হোম অফিস করতাম, প্রচুর সময় ছিল, তো প্রচুর স্টাডি করতাম, লেখালেখি করতাম। তো আমার লেখালেখির মূল বিষয়বস্তু ছিল মার্কেটিংয়ের কেস স্টাডি বা বিজনেস কেস স্টাডি, যেটাই বলেন। যেমন একটা ব্র্যান্ড কীভাবে ফ্লপ হলো, একটা প্রোডাক্ট এক সময় এত জনপ্রিয় ছিল, সেটা কেন হারিয়ে গেল বাজার থেকে। তো এত দ্রুত সময় যে খুব জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু খুব হুট করে হারিয়ে যায় না, আর ভেরি আনলাইকলি। তো আমি এখানেই.com এর হয়তো আপনার নাম মনে আছে, যারা ক্লাসিফাইড, হুট করে বন্ধ হয়ে গেল, হওয়ার কথা ছিল না। এটা কয়েক কোটি টাকা দিয়ে রিব্র্যান্ডিং করা হয়েছিল। সেটা নিয়ে আমি রিসার্চ শুরু করলাম, রিসার্চ বলা যায় তদন্ত করা। তারপর অ্যারোমেটিক হালাল সাবান, আপনার মনে আছে নিশ্চয়ই, প্রচুর অ্যাড হতো। হ্যাঁ, বাংলাদেশে খুব হইচই ফেলে দিয়েছিল 90-এর দশকের শুরুর দিকে। আমি তখন স্কুলে পড়ি, হাই স্কুলে। তো ওই সময়টাতে আমার মনে আছে, তো অ্যারোমেটিক হালাল সাবান কেন বিলুপ্ত হয়ে গেল? এত জনপ্রিয় সাবান, এবং মার্কেটিংয়ে যে গুরু ফিলিপ কটলার সাহেব তার বইতে লিখেছিলেন যে রাতারাতি এই সাবানটা 14% মার্কেট শেয়ার নিয়েছিল, এবং সে লাক্সের সাথে টেক্কা দিয়ে, যেই লাক্স সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং অন্যপ্রিয় প্রতিষ্ঠিত একটা সাবানের ব্র্যান্ড লাক্স। 140টার মতো দেশে এই সাবানটা আছে। ইউনিলিভারের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট এবং হাই সেলিং প্রোডাক্ট। সেই ইন্টারন্যাশনাল প্রোডাক্টকে লোকাল একটা প্রোডাক্ট অ্যারোমেটিক হালাল সাবান টেক্কা দিয়ে রাতারাতি 14% মার্কেট শেয়ার নিয়ে, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না। তার মানে হচ্ছে ভেরি সাকসেসফুল একটা ক্যাম্পেইন ছিল, এবং এটার কি ট্যাগ ছিল 100% হালাল সাবান, এবং এটা প্রচুর আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, দর্শকরাও মনে করতে পারবেন অবশ্যই। তো আমার তখন মনে হলো যে আমি এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করি, কারণ এর আগে বাংলাদেশে কেউ, আমার জানা মতে কেউ লেখালেখি করে নাই। ঠিক আছে, কেন করে না আল্লাহ ভালো জানে, কারণ এটা তো এমন না যে আমি তো বয়সে খুবই নবীন, তো আমার ক্যারিয়ার বা আমার অভিজ্ঞতা জ্ঞান দুইটাই খুব সীমিত। আমার মার্কেটিং ক্যারিয়ারের বয়স মাত্র 5-6 বছর, একদমই উল্লেখ করার মতো কিছু না। তো যাক, বাকিরা না লিখে আমার জন্য সুবিধা করে দিয়েছেন। তো আমি আসতেছি আপনার প্রশ্নে ভাইয়া, তো এই কারণে একটু ভূমিকা নিচ্ছি। তো এটা নিয়ে লেখালেখি শুরু করলাম যে অ্যারোমেটিক হালাল সাবান নিয়ে আমি লিখবো কেন এটা বিলুপ্ত হয়ে গেল। এত দুর্দান্ত প্রতাপশালী, দুর্দান্ত সাকসেসফুল একটা প্রোডাক্ট ছিল। পরে যখন আমি তদন্ত নামলাম, অভিনব এবং সব শকিং সব ইনফরমেশন পাওয়া শুরু করলাম, এবং এক সময় খুঁজতে খুঁজতে গিয়ে অ্যারোমেটিক হালাল সাবানের যার ব্রেইন চাইল্ড ছিলেন সৈয়দ আলমগীর সাহেব, আমি যখন এটা নিয়ে করি তখন উনি ওই সময় আকিজে জয়েন করেছেন, আকিজ ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ছিলেন। এবং ওই সময় তার সাথে আমি দেখা করলাম, তার ইন্টারভিউ নিলাম। উনি আমাকে টানা 1.5 ঘন্টা ইন্টারভিউ দিয়েছেন। উনি নিজে বলছেন যে আমি নোট করে নিয়ে গেছিলাম, বলে নোট করে মনে রাখতে পারবেন না, আপনি রেকর্ডিং
রেকর্ডিং অন করেন। তাই আমি বললাম স্যার ভিডিও করবো, বলে না ভিডিও আরেকদিন করেন, আপনি অডিও রেকর্ড অন করেন। তো অডিও রেকর্ড অন করার পরে টানা 1.5 ঘন্টা উনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন। মানে পুরো ঘটনা শুনলে আপনার কাছে মনে হবে আপনি জেমস বন্ড মুভির ঘটনা শুনতেছেন। আমি একটু আপনাকে থামাবো, আমরা এটাই আগে শুনবো, পরে আমার আগের প্রশ্নে যাব। হ্যাঁ, যে অ্যারোমেটিক মানে যে ফাইন্ডিংটা, হোয়াট ওয়াজ জি, দ্য ফাইন্ডিং, আচ্ছা। আমার দর্শকদের হেল্প করবে। আচ্ছা, ওকে, চমৎকার। এটা নিয়ে আমি কিছুদিন আগেও লিখেছি। দেখেন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে আমি জানি না আপনি রাখবেন কিনা বা আপনার এডিটিং টিম রাখবেন কিনা, এটা আপনার ব্যাপার। কতটুকু আপনি আনসেন্সর্ড করবেন, কতটুকু আনসেন্সর্ড করবেন, আমি বলে যাই। তো ঘটনা হচ্ছে যে যখন এমএনসিগুলো যখন বিভিন্ন দিয়েতে কাজ করা হতো, আপনি আপনার সাথে আমার সাথে একমত হবেন কিনা জানি না, আপনার তো অনেক কর্পোরেটে অনেক লম্বা ক্যারিয়ার আপনার। তো যখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে, তারা লোকাল প্রোডাক্টগুলোকে ধরাশায়ী করে তাদের প্রোডাক্টগুলো মানে প্রতিষ্ঠা করার জন্যই আসে। লোকাল প্রোডাক্ট যদি তারা থ্রেট মনে করে ওটা তারা কিল করে ফেলে। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো, এবং এই কথাটাও মার্কেট রিসার্চাররাও স্বীকার করেন, এবং আমি রেফারেন্সও দিতে পারবো, রিসার্চ পেপারের রেফারেন্স সহ। তা আমি এর মধ্যে একটা লিখেছিলাম যে কোলাওয়ার, ছোট্ট একটা উদাহরণ বলতেছি, প্রাসঙ্গিক উদাহরণ। ইন্ডিয়াতে যখন থামস আপের কথা, থামস আপ কিন্তু নাম্বার 1 কোলা ছিল ইন্ডিয়াতে। সো দেখেন 100 কোটি জনসংখ্যাওয়ালা একটা দেশ, সেই দেশের নাম্বার 1 বেভারেজ। হ্যাঁ, তো প্রতি বছর প্রায় 70 কোটি সেল হয় তাদের কোক। তো এটা বিশাল একটা মার্কেট। তো কোক এখানে এসে কি করলো, থামস আপকে খেয়ে ফেললো। তো থামস আপকে খেয়ে তারা প্রথমে থামস আপকে অ্যাকোয়ার করে সেটাকে কিল করার প্ল্যান করে, কিন্তু শেষ পর্যন্ত কিল করতে পারে না, সেরকম লম্বা ইতিহাস। তো কিল করতে পারে না, একটা বড় কারণ হচ্ছে ভারতীয়দের দেশপ্রেম। কোকাকোলা মার্কেট রিসার্চ করে দেখলো ভারতীয়রা কোক প্রথমে দোকানে গিয়ে থামস আপ চায়, থামস আপ না পেলে চায় পেপসি, কোক চায় না। তো তখন বাধ্য হয়ে কোক পেপসিকে বললো যে না, কোক মনে করলো না, থামস আপকে কিল করতে পারবো না, থামস আপকে আমরা কোকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এস্টাবলিশ করবো। তো সেটা একটা বিশাল কেস স্টাডি এবং ফ্যাসিনেটিং একটা হিস্ট্রি। মানে আমি যখন 2020 সালে এই কেস স্টাডি লিখি, আমি তখন প্রচুর রিসার্চ করতেছিলাম, প্রচুর স্টাডি করতেছিলাম, প্রচুর কন্টেন্ট আছে ইউটিউবে, ফেসবুকে, ব্লগে এটা নিয়ে। কোলাওয়ার ইন ইন্ডিয়া আপনি গুগলে সার্চ করলে অনেক কন্টেন্ট পাবেন। মানে অসাধারণ গল্প এটা। মানে শুধু মার্কেটার না, এটা সব বিজনেসম্যান সমস্ত ইয়েদের জানা উচিত যে একটা এমএনসি কীভাবে লোকাল একটা কোম্পানির উপর মানে তার অধিকার প্রতিষ্ঠা করে। ভেরি স্ট্র্যাটেজিক্যালি, ভেরি পলিটিক্যালি এটা করে তারা। নট জাস্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দে ডু ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কারণেই তারা এত বড়, পৃথিবীর এতগুলো দেশে রাজত্ব করতে পারে। আপনি ইউনিলিভার বলেন, আপনি ব্যাট বলেন, আপনি কি বলে কোকাকোলা বলেন, সবই একই ইতিহাস। তারা সারা পৃথিবীতে ডজন দেশে ব্যবসা করতেছে। সেম জিনিসটা দেখেন, ইউনিলিভার যখন বাংলাদেশে আসার পরে যখন দেখলো যে লাক্সের একটা কম্পিটিশন তৈরি হয়েছে, লোকাল কম্পিটিশন, তখন লাক্স চিন্তা করলো কি আচ্ছা কি করা যায় তাহলে, ঠিক আছে, আচ্ছা কিভাবে তাকে কিল করা যায়। হ্যাঁ, এটা আমি লাক্সের দোষ দিব না, কারণ আপনি আপনার কম্পিটিশনকে এটা তার মার্কেট স্ট্র্যাটেজি। আপনি অবশ্যই চাইবেন আপনি আপনার কম্পিটিটরকে এলিমিনেট করতে, এখানে দোষের কিছু নাই। আসলে ব্যবসায় এইভাবেই করে। তো এখন বেশ কয়েকজন মার্কেট রিসার্চাররা বলেছেন, আমি নাম উল্লেখ করছি না কারণ এটা নিয়ে আসলে কোনো এভিডেন্স নাই যেটা এই কাজটা সত্যি ইউনিলিভার করেছে কিনা। তো ঘটনা যেটা হয়, কয়েকটা ঘটনা ঘটে অ্যারোমেটিক হালাল সাবানের মানে বিলুপ্ত হওয়ার জন্য। প্রথম ঘটনা হচ্ছে যে সৈয়দ আলমগীর সাহেব যমুনা ছেড়ে এসিআইতে জয়েন করেন ওই সময়, এবং উনি আমাকে বলেছিলেন যে আমার প্রথমে জয়েন করার ইচ্ছা ছিল না। এসিআইয়ের যে চেয়ারম্যান ছিলেন তৎকালীন, সে তার স্ত্রীকে সাথে নিয়ে আমার বাসায় এসে আমাকে রিকোয়েস্ট করে গেছে। তা এখন আমি কি প্রথমে তাকে আমি রিজেক্ট করেছিলাম, তারপরে এসে আমাকে এত ইনসিস্ট করলো, তারপরে আমি জয়েন করলাম। এসিআইতে জয়েন করার পর যমুনার যে এটা তো তার ছিল, ব্রেন চাইল্ড ছিল, কিন্তু ফান্ডিংটা করেছে যমুনা গ্রুপ, এবং তার পুরো কোম্পানিটার নাম ছিল অ্যারোমেটিক টয়লেট্রিজ লিমিটেড, এবং অ্যারোমেটিক টয়লেট্রিজের একটা সাব ব্র্যান্ড ছিল হচ্ছে অ্যারোমেটিক হালাল সাবান, এবং এই নামটা তার দেওয়া। তো উনি বলতেছিল আমি সারা বাংলাদেশ থেকে বস্তায় বস্তা করে নাম চেয়েছি, এবং লটারিতে করে খুব পুরস্কার সে ঘোষণা করেছিল যে যার নামটা সিলেক্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো বলে প্রচুর নাম আসছে, কারণ আমার পছন্দ হয় নাই, পরে আমি নিজেই নাম দিছি অ্যারোমেটিক। তো যাই হোক, তো পরে আমাকে সে বললো যে ঠিক আছে, এবং ওই ওনার অ্যারোমেটিক হালাল সাবান বের করার প্রথম প্ল্যান ছিল না। তো অ্যাকর্ডিং টু সৈয়দ আলমগীর সাহেব তার ইন্টারভিউতে যেটা বললেন, মানে আমি সংক্ষেপে বলে আমাকে একদিন ইউনিলিভারের তৎকালীন যে এমডি অফ সিইও, আমি ভুলে গেছি পদবিটা, সে আমাকে শেরাটন হোটেলে, এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সে আমাকে লাঞ্চের ইনভাইট করলো। তো লাঞ্চের ইনভাইট করার পরে সে আমাকে বললো যে দেখো এই যে লাক্স সাবান, তুমি এটা পিছিয়ে লাগে না, এই সাবান দিয়ে তোমার মাও হয়তো গোসল করছে, তোমার মা যখন ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, তোমার মাও হয়তো এই লাক্স সাবান দিয়ে গোসল করছে। মানে সে বুঝাতে চলো লাক্স সাবানের বয়স কত, দেখো এক লাক্স সাবানের বয়স প্রায় 120-130 বছর। তো এই সাবানের এত বড় লেজেন্ডারি একটা ব্যাপার, তো তুমি এটার সাথে লাগতে এসো না। তোমার যে টুথপেস্ট দেখছি আমি খুব ভালো, তোমার অ্যারোমেটিক টয়লেট্রিজে যে তোমার টুথপেস্ট আমি প্রথম কি এক টিউব নাম বললো, ওটা আমি প্রথম বাংলাদেশে উনি লঞ্চ করে।
বললো তো অন্যান্য কনকর্নে দেখছি খুবই চমৎকার, কিন্তু ইউ ডোন্ট ডেয়ার টু ব্রিং এনি সোপ ব্র্যান্ড ইন বাংলাদেশ ইন দ্য মার্কেট। তো বললো, আমি তখন বললো ওনার সাথে ডিনার শেষ করে আমি বাসায় না গিয়ে আমি আবার অফিসে আসছি। অফিসে এসে আমি পরে বলে চিন্তা করতেছি, উনি আমাকে থ্রেট দিয়ে গেল। আমি তো এই থ্রেট হজম করার মানুষ না। আমি ভাবছিলাম যে সাবানটা 1-2 বছর পরে আনবো, আমার মনে হলো থ্রেট যেহেতু তুমি দিছো, আমি সাবান যত দ্রুত আমি কয়েক মাসের মধ্যে সাবান আনতেছি। আচ্ছা আচ্ছা। তারপর উনি মার্কেট রিসার্চে নামলো। বলে আমি সারাদিন সাবান নিয়ে স্টাডি করতাম, সাবান কীভাবে বানায়। বলে আমার ময়মনসিংহে আমার সাবানের ফ্যাক্টরি ছিল, সেখানে পর্যন্ত গেছি তার এক আত্মীয়ার, চর্বি গলায় কীভাবে সাবান বানায়, সাবান নিয়ে প্রচুর রিসার্চ করতাম। এবং সাবান নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়েছি, হংকং গিয়েছি, চীনে গিয়েছি, কীভাবে সাবান বানায়, সাবানের ফ্যাক্টরি দেখছি ওখানকার। ইন্টারন্যাশনালি ইতালি গেছে সে সাবানের ডিজাইন করার জন্য। তারপরে তার মার্কেট রিসার্চ শেষ, সাবান টাবান করবে, তারপরে তার জীবনে একটা ছোটো ঘটনা ঘটছে, ওইটা আমি বলতে চাচ্ছি না, ও অনেক অপ্রাসঙ্গিক করে। তো সব কিছু মিলাই মনে হলো যে না, লাক্সের ব্র্যান্ড পজিশনিং এত স্ট্রং, এটাকে ধাক্কা দেওয়ার মতো অবস্থা এখনও অ্যারোমেটিকের তৈরি হয় নাই। সে বাজারের একটা নিশ মার্কেটে খেলতে পারবে, কিন্তু অ্যারোমেটিকের কম্পিটিটর হইতে পারবে না। সে লাক্সের কম্পিটিটর, সরি লাক্সের কম্পিটিটর হইতে পারবে না। হ্যাঁ জি, লাক্সের। তো পরে সে চিন্তা করলো, পরে সে ইয়েতে গেছে, বলে আমি ইংল্যান্ডে গেলাম, যাওয়ার পরে খেতে আসছি, ভাত খেতে গেছি একটা হোটেলে। তারপরে যেভাবে জিজ্ঞেস করছিলাম যে আপনার হালাল কনসেপ্টটা কীভাবে আপনার মাথায় আসলো, তো তখন বললো আমি লন্ডনে যাওয়ার পরে ওখানে অনেক লেখা হালাল ফুড, তো বা হালাল ফুড বলে আমি খাইতে গেছি। ভাই তো ওনার কাছে কী হালাল ফুড আছে, বলে গরুর মাংস আছে। তো উনি বলে গরুর মাংস তো এমনি হালাল, তো এটা হালাল বলার দরকার কি আবার আলাদা করে। তো উনি তখন মানে বেয়া রেখে একটা ধমক দিল আর কি, কী আছে তোমার হালাল গরুর মাংস, গরুর মাংস তো হালালই, এটা তোর স্পর্ক না যে হারাম হবে। তখন ওই পেয়ারা আমার একটা কথা বললো, ওইটা আমার মাথায় খুব স্ট্রিক্ট করলো। কি কথা বললো, বলো স্যার গরুর মাংস হারাম হইতে পারে যদি সেটা জবাই করা হয় হারামভাবে। গরুর মাংস ইটসেলফ হালাল, ঠিক আছে, কিন্তু স্লটারিং প্রসেস হ্যাজ টু বি হালাল। এইটা করার পরে আমার মাথা চিন্তা আসলে পাইছি আমি পজিশনিং। আমি যদি হালাল পজিশনিংয়ে করি, কারণ আমার অ্যারোমেটিক হালাল সাবানে আমি দিছি সবজির কি বলে ওই ফ্যাট, ভেজিটেবল ফ্যাট, অ্যানিমেল ফ্যাট আমি ইউজ করি না, যার ফলে এটা মুসলমানের জন্য হালাল, হিন্দুদের জন্য হালাল। হিন্দুদের গোমাতা গরু ওটাতে থাকলে ওদের জন্য ওটা হালাল হয় না। তখন আমার মাথায় মানে সাথে সাথে আমার মাথায় চলে আসলো, আমি খুব চিন্তা করতেছিলাম যে কীভাবে এটাকে আমি লাক্সের এগেন্স্টে পজিশনিং করবো। এই ঘটনার পর আমার মাথায় মনে আসলো যে ঠিক আছে, এটা এবার তো ইজিলি আমি করতে পারবো, কারণ এটা তো কোনো আমি অ্যানিমেল ফ্যাট দিই নাই। তখন আমি এটা নিয়ে রিসার্চ করলাম, স্টাডি করলাম, বড় বড় যারা স্কলার বিগ রিসার্চার তাদের সাথে আলাপ করলাম, তারা বললো যে হ্যাঁ আপনি এটা করতে পারবেন, সমস্যা নাই। তখন এটা নিয়ে মার্কেটিং ব্র্যান্ডিং পজিশনিং করলাম। তারপর পুরো ঘটনা আমার বললো আমি বাংলাদেশ থেকে সমস্ত ডিস্ট্রিবিউটরকে ঢাকা আনছি, ঢাকা এনে এক জায়গায় খাসি জবাই করে সবাইকে খাওয়ায় তারপরে আমি বলছি যে আমি আগামী পরশুদিন বাংলাদেশে বোমা ফেলবো। সারা মানে মানে ইয়েতে বাংলাদেশে যতগুলো নিউজ পেপার ছিল সবগুলো বড় করে আসছে অ্যারোমেটিক হালাল সাবান, আমাকে আপনারা অ্যাডভান্স টাকা দিয়ে কিনে নেবেন। তারপরে যাই হোক, লং হিস্টোরি। না, এটা হলো আপনার উত্থানের গল্প। হ্যাঁ, উত্থানের গল্প। আমি যেটা জানাতে চাই, এটা কেন ফেল? আচ্ছা, সেটা হচ্ছে এখন তো উনি করলো, যাওয়ার পরে ওই যে যখন এসিআইতে উনি চলে গেল, এটা হলো প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে বাবুল সাহেব যেহেতু উনি বিজনেসম্যান, উনি তো মার্কেটার না, উনি প্রোডাক্ট প্রাইসিং এগুলো মানে তখন জানতেন না, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম। হি ইজ এ ভেরি স্মার্ট বিজনেসম্যান ছিল, নো ডাউট, এত বড় একটা $1 বিলিয়ন হ্যাঁ একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে গেছেন। তো উনি করলেন কি, যেটা মানে শুনেছি আমি, অনেক ডিস্ট্রিবিউটর আসতো, এসে সাবানের দাম যা বলতে নিয়ে যেত উনি। এখন আপনাকে প্রাইস ইকুইলিব্রিয়াম, মানে আপনাদের ইকোনমিক্স একটা টার্মস আছে না, এই প্রাইসের ইকুইলিব্রিয়াম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই জিনিসটা কিন্তু উনি জানতেন না। উনি যে মনে করতে পাইকারি দাম আমার খরচ 100 টাকা, আমি যদি 120 টাকায় বেচি খরচ কি, কিন্তু এই 120 টাকার কারণে আপনি যে এক এক ডিলারের কাছে এক এক রকম প্রাইসিং করতেছেন, সে যে বিক্রি করবে গিয়ে মার্কেটে তো আপনার প্রাইসের ভারসাম্য থাকবে না। অবশ্যই রাইট, এই জিনিসটা উনি বুঝে নাই। এই প্রাইসের ভারসাম্য শুরু হয়েছে, দেখেন প্রথমে গেল মানে জাহাজের নাবিক নাই, এখন নাবিক ছাড়া হয়ে গেছে ব্র্যান্ডটা। দ্বিতীয়ত হচ্ছে এই বাবুল সাহেবের ডিস্ট্রিবিউটরগুলোর কাছ থেকে মানে এটা মানে, এবং এরপরে উনি চেষ্টা করছিলেন অনেকগুলো মার্কেটিং টিম নিয়ে অনেক চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো মার্কেটিং টিম এটাকে ঠিকঠাক করতে পারে নাই অ্যারোমেটিক হালাল সাবানে। তৃতীয় যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ইন দ্য মিন টাইম সাইমালটেনিয়াসলি লাক্স কিন্তু তার ব্র্যান্ডিং মার্কেটিং করে নাই, বন্ধ করে নাই, বরং তারা এটা বাড়াই দিছে। এবং লাক্স তখন করতো কি, নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে বাংলাদেশের মার্কেটের লাক্স নিয়ে আসতো। আচ্ছা, এবং অ্যাকর্ডিং টু সৈয়দ আলমগীর সাহেব, অ্যারোমেটিক হালাল সাবান লঞ্চ হওয়ার পর লাক্সের ফ্যাক্টরি 6 মাস বন্ধ ছিল। এবং ওই সময় ইংল্যান্ড থেকে চার্টার্ড বিমানে করে ইউনিলিভারের হেড অফিস থেকে মানুষজন এসে তারা মার্কেট রিসার্চ করতো, যে তোমরা দোকানে গিয়ে মুদি দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতো যে তোমরা লাক্স সাবান কেন বন্ধ রাখছো, কেন অ্যারোমেটিক সাবান কিনতেছো, এটার মধ্যে কী আছে। তো যাই হোক, তো পরবর্তীতে লাক্সও ব্র্যান্ডিং ট্রেনিং চালা শুরু করলো, এবং সেই সাথে
তারাও কন্টিনিউ করলো। তো এক সময় এমন অবস্থা হইলো যে লাক্সের বাজারটা পড়তির দিকে গেল, সরি অ্যারোমেটিক হালাল সাবান বাজারটা পড়তির দিকে গেল। তখন একটা চমৎকার একটা গেম খেলছে ইউনিলিভার, ঠিক আছে। তো এটার কোনো এভিডেন্স বা রেফারেন্স আমি দিতে পারবো না, এটা স্কলাররা বলেন, ইভেন অনেকেই আমার সাথে একমত হয়েছেন যে এটা ইউনিলিভার করেছেন কিনা। তো বললো যে তাদের ধারণা হচ্ছে ইউনিলিভার মেরিকো, আমেরিকা বলতেছি সরি, ইন্ডিয়ার যে মেরিকো কোম্পানি, প্যারাশুট অয়েল ওদের, তারপরে সাফোলা যে ভেজিটেবল অয়েল, সরি কুকিং অয়েল আছে, তারপরে আপনার প্যারাশুট হেয়ার অয়েল, হ্যাঁ, এই কোম্পানিটার মাদার কোম্পানি হচ্ছে মেরিকো। মেরিকোকে দিয়ে হচ্ছে ওই অ্যারোমেটিক সাবানটাকে কিনাইছে। খেয়াল করেন, অ্যারোমেটিক টয়লেটিস না, কিন্তু অ্যারোমেটিক হালাল ব্র্যান্ডটাকে তারা কিনছে। মোটামুটি 74 কোটি টাকার একটা ডিল হয়েছে, আমি যতটুকু শুনেছি, ভ্যাট ট্যাক্স সহ 74 করোড় টাকা। এখন দেখেন, বাবুল সাহেবের কোনো একটা ভিশন ছিল না এই ব্র্যান্ডটা নিয়ে। যদি ভিশন থাকতো, সে এই টাকায় এই ব্র্যান্ডটাকে সেল করতো না। 74 কোটি টাকা তো বাবুল সাহেবের কিছুই না, প্রায় হাজার হাজার কোটি টাকার তার কোম্পানি। সো কিন্তু 74 কোটি টাকার অফার করলো মেরিকো কোম্পানি। মেরিকো তাকে গিয়ে বললো যে আমরা আপনার এই সাবানটাকে ইন্টারন্যাশনালি ছড়াই দেবো, যেহেতু হালাল সাবান, এটা মিডল ইস্টে চলবে এবং আমরা ইন্ডিয়াও চলবো। কিন্তু দেখেন, মেরিকোর কিন্তু সাবানের ব্র্যান্ড নাই কোনো, নট ইভেন ইন ইন্ডিয়া, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, সে মেরিকোর কোনো সাবানের ব্র্যান্ড নাই, নট ইন বাংলাদেশ, নট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাদের ভেজিটেবল অয়েল আছে, তাদের হেয়ার জেল আছে, তারপরে আমি যে হেয়ারটা জেল দিয়ে দিয়েছি এটা মেডিকেল করা ওয়েট, তারপর আপনার তাদের আছে, হেয়ার অয়েল আছে, কিন্তু সাবান নাই। তো তার মেডিকো কি বললো, আমরা সাবান ব্র্যান্ড লঞ্চ করতে চাচ্ছি, আমরা সাবানটা কিনবো, মানে কোন একটা কিছু দিয়ে বুঝ দিছে আর কি। তো সেল করে ফেলছে। সেল করে মেডিকো কিন্তু কথা রাখে নাই। মেডিকো বলছে আপনার এই সাবানটাকে আমরা ব্র্যান্ডিং করবো, ইন্ডিয়ার ব্র্যান্ডিং দূরের কথা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং দূরের কথা, সাবানটাকে কিল করে ফেলছে। তার মানে দেখেন, মানে এর ভিতর দিয়ে একটা চমৎকার ফাইন্ডিং যে আমাদের বিজনেসম্যানরা, আমাদের বিজনেসের হিস্ট্রি কত বছরের? 50 বছর, খুব বেশি না, হ্যাঁ, তাও না, তারও কম আসলে, তারও কম। আমাদের তো স্বাধীনতাই আসছে 50 বছর। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে বিজনেসের যে টোটাল প্ল্যানিং, বিজনেসকে সাস্টেনেবল করার জন্য যে ম্যানেজমেন্ট উদ্যোগ, বিজনেসের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, লং টার্ম টিকে থাকার যে ব্যাপারটা, এটা আমাদের মধ্যে এখনো গ্রো করে নাই, গ্রো করার কথা না। জি জি। তো এই যে কিল করে ফেললো, আমরা এটা সহজে বলে ফেলি যে ওরা কিল করে ফেললো, তার চাইতে বড় কথা হচ্ছে আমি কিল করতে দিলাম, করলো, আমি এটা বুঝলামও না, এবং আমি কিল করতে তাকে, মানে আমি আমার গলাটাকে সামনে দিয়ে দিলাম যে আমাকে তুমি স্লটার, আই লেট দেম কিল মাইসেলফ, রাইট। তার মানে দেখেন, এই প্রথম যে আলোচনাটা আপনি করেছিলেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা এটা করে, তারা বিজনেস কম্পিটিটরদের শুইয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু এখানে একটা বিষয় আমি মনে করি, যে বিজনেস যদি ইথিক্যাল একটা ইস্যু হয়, বিজনেস যদি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করে, তখন কিন্তু আর কিলিং এর প্রশ্ন ওঠে না, যে আমার সব জিনিসটা আমাকে খেতে হবে কেন। আমরা মার্কেট শেয়ার সবাইকে দিতে পারি, সে তার মতো করে গ্রো করবে। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেহেতু তারা ওয়েলথ অ্যাকুমুলেশনে ব্যস্ত, তারা বিশ্বের সমস্ত ওয়েলথ মানে একবার থেকে তারা নিয়ে যাবে, ফলে তারা এই রং পলিসিটা নেয়, এবং আমরা ওই রং পলিসির শিকার হই। যমুনা গ্রুপ যদি মানে ওটা সেল না করতো, আলমগীর সাহেবের মতো আরেকজনকে এনে যদি বসাতে পারতো, বা নিজেদের একটা ভীষণ থাকতো, তাহলে এই হালাল সাবানটা এখান থেকে যেত না। এখন আমরা আগের প্রশ্নে ফিরে যাব, তার আগে দর্শকদের বলি যে আপনারা যারা বিজনেস করছেন, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন বিজনেস, স্টাডি বিজনেস। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন জব, স্টাডি জব। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন এনিথিং, স্টাডি দ্যাট ম্যাটার। যেটা আমাদের প্রলয় করছে, স্টাডি না করে কোনো কিছু করলে আপনি সেখানে টিকতে পারবেন না। আর বর্তমান পরিস্থিতি পৃথিবীর, মানে বিজনেস বলেন, ইভেন পারিবারিক ব্যবস্থাপনা বলেন না কেন, প্রত্যেকটার পেছনে আপনার গবেষণা না থাকলে, আপনার কনসেন্ট্রেশন না থাকলে, সেখানে আপনি ফেল করবেন।